হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এবার শেখো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বিহার স্টেট পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর তুলে ধরে একটি প্রশ্নের সেট আলোচনা করব। আমাদের বিহার স্টেট পরীক্ষার সিলেবাসে মোট 15টি ইউনিট রয়েছে। এই 15টি ইউনিট থেকে প্রত্যেকটি কবিতা, গল্প, উপন্যাস ও নাটক থেকে প্রশ্ন তুলে ধরে একটি সম্ভাব্য প্রশ্নোত্তর সেট আজকের ক্লাসে আলোচনা করব। আজকের এই ক্লাসটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সমস্ত ইউনিট থেকে সম্ভাব্য প্রশ্নোত্তরগুলি তুলে ধরা হয়েছে এবং একটি দীর্ঘ আলোচনামূলক ক্লাসের আয়োজন করেছি তোমাদের সকলের জন্য। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বে প্রত্যেকেই তোমরা এই ক্লাসটি করবে এবং এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নাও। হয়তো এখান থেকে প্রশ্ন না এলেও তোমাদের যে প্রস্তুতি রয়েছে সেখান থেকে হয়তো তোমরা এই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে যে টেক্সটগুলো রয়েছে তার প্রশ্নগুলো কিন্তু মনে করতে পারবে। তাই প্রত্যেকের প্রতি বিশেষ অনুরোধ, প্রত্যেকেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। এবং এটি বিহার স্টেটের একটি ব্রহ্মাস্ত্র ক্লাস। তোমরা প্রত্যেকেই মিলিয়ে নাও তোমরা প্রস্তুতির কোন জায়গায় রয়েছ। তাহলে চলো আর দেরি নয়, শুরু করি আজকের আলোচনা। আমরা মোট 130টি প্রশ্ন নিয়েছি এবং এই 130টি প্রশ্ন সমস্ত ইউনিট থেকেই তুলে ধরা হয়েছে। আমরা সময় নষ্ট না করে সরাসরি প্রশ্নোত্তর আলোচনায় চলে যাই। আজকের সম্ভাব্য প্রশ্নোত্তর সেট। প্রথম প্রশ্নটি হলো, মহেশ গল্পে আমিনার বয়স কত ছিল? মহেশ গল্পে আমিনার বয়স ছিল 10 বছর। এরপর 2 নাম্বার, যেন একটা ষড়যন্ত্র চলিতেছে, কাদের মধ্যে? উত্তরটি হলো কাবুলিওয়ালা ও মিনির মধ্যে। আমরা প্রথমে ছোট গল্পগুলো অর্থাৎ ইউনিট 1 থেকে প্রশ্নোত্তরগুলো নিয়ে এসেছি। এরপর 3 নাম্বার প্রশ্ন, উমাপ্রসাদ দয়াময়ীকে কোন বারে নিয়ে পালানোর সংকল্প করেছিল? আমরা প্রত্যেকেই জানি উমাপ্রসাদ তার স্ত্রী দয়াময়ীকে পশ্চিমে নিয়ে পালানোর জন্য একটা পরিকল্পনা করেছিল এবং এই পরিকল্পনাটা ছিল শনিবার দিন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 4 নাম্বার প্রশ্ন, বাঘের অন্য বাঘিনী ছিল, এখানে বাঘ কাকে বলা হয়েছে? বাঘের অন্য বাঘিনী ছিল, এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে বাঘ বলা হয়েছে অভাগীর স্বামী রসিক বাঘকে এবং বাঘিনী বলতে রসিক বাঘের পরবর্তীকালে বিয়ে করা স্ত্রীকে বলা হয়েছে বাঘিনী। এরপর 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্নটি হলো, কাশীবাসিনীর ফেরার ট্রেন ছিল কখন? অর্থাৎ আমরা প্রত্যেকেই কাশীবাসিনী পড়েছি। গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি অন্যতম ছোট গল্প কাশীবাসিনী। সেখানে আমরা দেখেছি যে কাশীবাসিনীর যে ফেরার ট্রেন সেটা ছিল রাত 1টায়, অর্থাৎ রাত 1টার সময় কাশীবাসিনী তার কাশী যাত্রা করার জন্য ট্রেনের সময় নিল। সময় ছিল তার 1টার সময়। এরপরের তথ্য, হস্তি ভাড়ার বিজ্ঞাপনে মোট কত টাকার কথা রয়েছে? উত্তর হবে 4 টাকা, অর্থাৎ 3 টাকা হাতির ভাড়ার জন্য এবং 1 টাকা হাতির খোরাকি অর্থাৎ খাবারের জন্য। এই লাইনটি আদরিণী ছোট গল্পের একটি উল্লেখযোগ্য লাইন এবং হস্তি ভাড়ার বিজ্ঞাপনে যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বিজ্ঞাপনের যে টাকার অঙ্কটা দেওয়া ছিল, অর্থাৎ ভাড়ার জন্য যিনি ভাড়া নেবেন তাকে 4 টাকা ভাড়া দিতে হবে। এরপর 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নটি হলো, হরিণ শিশুর মতো বন্ধন ভীরু ছিল কে? সঠিক উত্তর হবে তারাপদ, অর্থাৎ তারাপদ একজন হরিণ শিশুর মতোই বন্ধন ভীরু, অর্থাৎ তাকে যেন কোনো বন্ধনই বেঁধে রাখতে পারেনি। এরপর 8 নাম্বার প্রশ্ন, আমার মায়ের হাতে পোতা গাছ, এটিও অভাগীর স্বর্গ গল্পের একটি অন্যতম লাইন এবং এখানে বেলগাছের কথা বলা হয়েছে যে বেলগাছটি অভাগী নিজের হাতে তার আঙিনায় লাগিয়েছিল এবং এই কথাটা বলেছে অভাগীর ছেলে।
এরপরের 9 নাম্বার প্রশ্ন, ফুলের বিবাহ প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর প্রবন্ধের কত সংখ্যক প্রবন্ধ? উত্তর হবে 9 সংখ্যক। এখানে একটা কথা বলে নেওয়া যাক, প্রবন্ধ ইউনিট 2তে যে প্রবন্ধগুলো রয়েছে সেখানে বঙ্কিমচন্দ্রের যে প্রবন্ধগুলো রয়েছে সেগুলি সবগুলি কিন্তু কমলাকান্তের দপ্তর মূল প্রবন্ধ গ্রন্থের অংশ। সেখান থেকে কমলাকান্তের মূল যে প্রবন্ধগুলো রয়েছে সেখান থেকে সংখ্যা অনুযায়ী অর্থাৎ প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম এইভাবে সংখ্যক দিয়ে প্রকাশিত হয়েছে। আমাদের যে ফুলের বিবাহ প্রবন্ধটি রয়েছে সেটি 9 সংখ্যক প্রবন্ধ। এরপর 10 নাম্বার প্রশ্ন, সমাজের ধনবৃদ্ধির অর্থ কী? বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধের একটি উল্লেখযোগ্য লাইন হলো এটি। তার মতে সমাজের ধনবৃদ্ধির অর্থ হলো ধনীর ধনবৃদ্ধি। এরপর 11 নাম্বার প্রশ্ন, বর অতি সুপাত্র। এখানে বর হলো গোলাপলাল গঙ্গোপাধ্যায়। এটিও কিন্তু ফুলের বিবাহ প্রবন্ধের অংশ, একটি গুরুত্বপূর্ণ লাইন, কিন্তু প্রত্যেকেই এগুলো খাতায় নোট করে রাখবে, কারণ শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায় না, এখান থেকে প্রশ্ন কমন আসতেই পারে। এরপর 12 নাম্বার প্রশ্ন, মূল্য দিয়া কিনিতে হয়। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে এখানে বিদ্যা বুদ্ধির কথা বলা হয়েছে। বড়বাজার প্রবন্ধের অংশ এটি। এখানে বিদ্যা বুদ্ধি কিনতে গেলে মূল্য দিতে হয় বলে তিনি বলেছেন। এরপর 13 নাম্বার প্রশ্ন, বড়বাজার প্রবন্ধে প্রাবন্ধিক প্রথমে বাজারের কোন দোকানে গিয়েছিলেন? এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা বড়বাজার প্রবন্ধে দেখি সেখানে বঙ্কিমচন্দ্র রূপের বাজারে, বিদ্যার বাজারে, জ্ঞানের বাজারে, সাহিত্যের বাজারে কিন্তু ভ্রমণ করেছেন বা গিয়েছেন, কিন্তু প্রথমে যে দোকানে গিয়েছিলেন সেটি হলো রূপের দোকান। এরপরের তথ্য আমরা দেখে নিই। 14 নাম্বার প্রশ্ন, আমরা খ্যাপা বলিয়া ভক্তি করি কাকে? উত্তর হবে নিমাইকে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের পাগল প্রবন্ধের অংশ। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন যে আমরা নিমাইকে খ্যাপা বলিয়া ভক্তি করি। তিনি নামের খ্যাপা, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষরের যিনি প্রচারক তিনি প্রেমের ঠাকুর শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু ওরফে নিমাই। তিনি ছিলেন একজন নাম সংকীর্তনের খ্যাপা। এরপর 15 নাম্বার প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন প্রবন্ধে বিদ্যাপতির একটি বৈষ্ণব পদ রয়েছে? এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রবীন্দ্রনাথের যে প্রবন্ধগুলো রয়েছে সেখানে আমরা দেখি কেকাধ্বনি বলে একটা প্রবন্ধ রয়েছে। এই কেকাধ্বনি প্রবন্ধতে বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতির একটি প্রবন্ধ, বিদ্যাপতির একটি পদ রয়েছে এবং সেই পদটি হলো মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাও তো ফাটিয়া, ফাটি যাও তো ছাতিয়া। এরপরের প্রশ্ন, যৌবনে রাজটিকা দেবার প্রস্তাব করেছিলেন কে? এটি কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ লাইন। যৌবনে দাও রাজটিকা এই প্রবন্ধের একটা অংশ, এবং এখানে যে প্রস্তাবটা করেছিলেন তিনি হলেন শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ দত্ত মহাশয়। এরপর 17 নাম্বার প্রশ্ন, একটি মুক্ত অক্ষর উচ্চারণ করতে কতগুলি মাত্রা লাগে? এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটি মুক্ত অক্ষর উচ্চারণ করতে আমাদের একটি মাত্র মাত্রা লাগে। এরপর 18 নাম্বার প্রশ্ন, পর্বের আদি অক্ষরে শ্বাসাঘাত লক্ষ্য করা যায় কোন ছন্দে? অর্থাৎ প্রথমেই আমাদের যে আদি অক্ষর, ছন্দের আদি অক্ষর, সেখানে প্রথমে শ্বাসাঘাত লক্ষ্য করা যায় স্বরবৃত্ত ছন্দে। আমাদের ছন্দগুলো কিন্তু প্রত্যেকটি থেকেই পড়ে নেওয়া উচিত, কারণ স্বরবৃত্ত বা দলবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত যে ছন্দগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, এবং তাদের মাত্রার সংখ্যাগুলো বিশেষ করে একটু করে রাখবে।
এখান থেকে একটা প্রশ্ন আছে যে 4 মাত্রা মানেই হলো স্বরবৃত্ত বা দলবৃত্ত, এবং 8 মাত্রা মানে হলো অক্ষরবৃত্ত। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটি প্রশ্ন মুখস্থ করে নিতে হবে। এর পরের প্রশ্ন দেখে নিই। অক্ষরবৃত্ত ছন্দকে তান প্রধান ছন্দ বলেছেন কে? অর্থাৎ কে অক্ষরবৃত্ত ছন্দকে তান প্রধান ছন্দ বলেছেন? উত্তর হবে অমূল্যধন মুখোপাধ্যায়। তিনি অক্ষরবৃত্ত ছন্দের অপর নাম দিয়েছেন তান প্রধান ছন্দ, অর্থাৎ সুরের একটি ঝঙ্কার লক্ষ্য করা যায় বলে একে অক্ষরবৃত্ত ছন্দকেই তান প্রধান ছন্দ বলেছেন তিনি। এরপর 20 নাম্বার প্রশ্ন। অমিত্রাক্ষর ছন্দ কোন রীতিতে রচিত হয়? উত্তর হবে অক্ষরবৃত্ত রীতিতে, অর্থাৎ অক্ষরবৃত্ত রীতিতেই অমিত্রাক্ষর ছন্দ রচিত হয়েছে। এরপর পরের প্রশ্ন, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ছন্দ থেকে নেওয়া হয়েছে। এরপর আমরা অলঙ্কার, তারপর আরও যে ইউনিটগুলো রয়েছে সবগুলো থেকে প্রশ্ন থাকবে। তোমরা সবকটা প্রশ্ন উত্তর দেখে নাও, পারলে খাতায় লিখে রাখো। তারপরের প্রশ্ন চলে যায় 21 নাম্বার। রবীন্দ্রনাথের বলাকার ছন্দকে কে মুক্তক ছন্দ নাম দিয়েছেন? এটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ বলাকার ছন্দের অপর নাম হলো মুক্তক ছন্দ, এবং এই মুক্তক ছন্দ নামকরণটা করেছেন প্রবোধচন্দ্র সেন। তিনি বলাকার ছন্দকে মুক্তক ছন্দ বলেছেন। আবারও বলে রাখি, এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে করা হয়েছে পরীক্ষার উপযুক্ত হিসেবে, তাই প্রত্যেকেই কিন্তু প্রশ্নগুলো খাতায় নোট করে রাখবে বা মনে রাখার চেষ্টা করবে। এরপর 22 নাম্বার প্রশ্ন। বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন কে? আমরা সনেট পড়তে গিয়ে দেখেছি পেত্রাকের সনেট বা শেক্সপিয়ারের সনেট, কিন্তু বাংলা ভাষায় প্রথম সনেট যিনি রচনা করেছেন তিনি হলেন স্বয়ং মধুসূদন দত্ত। এই প্রশ্নটিও কিন্তু বারবার এসে থাকে পরীক্ষায়। এরপর 23 নাম্বার প্রশ্ন। মাত্রা দিয়ে বোঝানো হয় কবিতার কোন উপকরণ? অর্থাৎ কবিতার যে উপকরণগুলো রয়েছে সেগুলি আমরা মাত্রা দিয়ে বোঝাই কোন উপকরণটি? উত্তর হবে পর্ব, অর্থাৎ 1 মাত্রার পর্ব, 2 মাত্রার পর্ব, এইভাবে আমরা মাত্রা দিয়ে কবিতার পর্বকেই নির্বাচিত করি। এরপর পরের প্রশ্ন, অর্থাৎ 24 নাম্বার প্রশ্ন। কোন অলঙ্কারে দুটি ব্যঞ্জনধ্বনি একই ক্রমে 2 বার ব্যবহৃত হয়? এটা আমরা প্রত্যেকে জানি, কারণ অলঙ্কারের ক্লাসে এই ক্লাসগুলো রয়েছে। তোমাদের আবারও একটা কথা জানিয়ে রাখি, এই সমস্ত ইউনিট থেকে কিন্তু কম বেশি আমরা আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে। যারা ক্লাসগুলো দেখোনি তারা প্রত্যেকেই ক্লাসগুলো দেখে নেবে, এবং সম্ভাব্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে। এখানে যে উত্তরটি হবে তা হলো ছেকানুপ্রাস, অর্থাৎ ছেকানুপ্রাস অলঙ্কারে দুটি ব্যঞ্জনধ্বনি একই ক্রমে 2 বার ব্যবহৃত হয়। এরপর 25 নাম্বার প্রশ্ন। বক্তা এক অর্থে বলে এবং শ্রোতা অন্য অর্থে গ্রহণ করে, এটা কোন অলঙ্কারে লক্ষ্য করা যায়? এটি শ্লেষ বক্রোক্তি অলঙ্কারেই দেখা যায়, অর্থাৎ বক্তা বলে একভাবে কিন্তু শ্রোতা অন্য অর্থে গ্রহণ করে, এটি হলো শ্লেষ বক্রোক্তি। এরপর 26 নাম্বার প্রশ্ন। 26 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কালো জল ঢালিতে সই কালা পড়ে মনে, এটি হলো ড্যাশ অলঙ্কার। এটি হবে স্মরণোপমা অলঙ্কার, অর্থাৎ কালো জল দেখে আমাদের কৃষ্ণের কথা মনে পড়ে যায়, তাই স্মরণোপমা অলঙ্কারেই একমাত্র কোনো জিনিসকে দেখে স্মরণ করা বোঝায়, তাই এটি হবে স্মরণোপমা অলঙ্কার। অলঙ্কার থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্নই তুলে ধরেছি, তবে সমস্ত অলঙ্কারের যে সংজ্ঞাগুলো এবং উদাহরণগুলো প্রত্যেকেই কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, এবং অলঙ্কার সম্পর্কে ক্লাস রয়েছে, ক্লাসটি দেখলে পরে হয়তো বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। এরপর আমরা দেখে নিই 27 নাম্বার প্রশ্ন। উপমা অলঙ্কারে মোট কটি অঙ্গ রয়েছে? আমরা দেখেছি উপমা অলঙ্কারে মোট 4টি অলঙ্কার থাকে, উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ। এই বিষয়গুলো তুলে ধরার কারণ হলো একটাই,
আমরা উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ কাকে বলে সেই বিষয়ে অনেকটা গুলিয়ে ফেলি। তাই এই বিষয়টাকে তুলে ধরেছি যে যাকে তুলনা করা হয় সে হলো উপমেয় এবং যার সঙ্গে তুলনা করা হয় সে উপমান, এবং উপমেয় এবং উপমানের মধ্যে যে দুটি ধর্ম দেখা যায়, অর্থাৎ যে ধর্মটি উপমেয় এবং উপমানের মধ্যে থাকে সেটি হলো সাধারণ ধর্ম, এবং যে শব্দের দ্বারা উপমেয় এবং উপমানকে তুলনা করা বোঝায় সেটি হলো সাদৃশ্যবাচক শব্দ। অর্থাৎ যদি আমরা বলি ছেলেটি তাল গাছের মতো লম্বা, তাহলে এখানে ছেলেটি অর্থাৎ ছেলেটিকে তাল গাছের সঙ্গে তুলনা করা হয়েছে, তাহলে তাল গাছ হলো এখানে উপমান এবং ছেলেটি হলো উপমেয়, এবং সাধারণ ধর্ম লম্বা এবং মতটা হলো সাদৃশ্যবাচক শব্দ। এরপর দেখিনি 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে উৎপ্রেক্ষা কথার অর্থ কী? অর্থাৎ উৎপ্রেক্ষা অলঙ্কারের উৎপ্রেক্ষা কথার অর্থ হলো সংশয়। এরপর দেখিনি 29 নম্বর প্রশ্ন। কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে হে প্রচেত। এটি রাবণের উক্তি, অর্থাৎ যখন রামচন্দ্র সেনাবাহিনী নিয়ে লঙ্কায় প্রবেশ করেছে তখন সেই সেতু দেখে পড়ে, সমুদ্রের ওপর যে সেতু বন্ধন সেটি দেখে পড়ে রাবণ এই উক্তিটি করেছে। এখানে কোন অলঙ্কার হয়েছে? অলঙ্কারটি হলো ব্যাজস্তুতি অলঙ্কার। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সিলেবাসে রয়েছে ব্যাজস্তুতি অলঙ্কার। এরপর 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে কণ্ঠস্বরে বজ্র লজ্জা হতো। কোন অলঙ্কার হয়েছে এখানে? এখানে উৎকর্ষাত্মক ব্যতিরেক, অর্থাৎ কণ্ঠস্বরকেও যেন লজ্জা দিচ্ছে, অর্থাৎ উৎকর্ষ ব্যতিরেকেই কিন্তু এখানে অ্যান্সার হবে। এরপর 31 নম্বর প্রশ্ন। আমরা এরপর 31 নম্বর প্রশ্নে দেখব চৈতন্য ভাগবত থেকে কিছু প্রশ্নোত্তর। দিগ্বিজয়ী পণ্ডিতের কথা চৈতন্য ভাগবতের কোন অধ্যায়ে বর্ণিত হয়েছে? উত্তর হবে একাদশ অধ্যায়। এটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা লাইন এবং প্রশ্নোত্তর। এরপরের 32 নম্বর প্রশ্ন। সর্বযাত্রা মঙ্গল এই দুই তিথি, অর্থাৎ সব সময় যাত্রা করার জন্য দুটো তিথি রয়েছে, কোন দুটি তিথি? সেগুলি হলো শুক্লা ত্রয়োদশী ও ফাল্গুনী পূর্ণিমা। এই দুটি হলো মঙ্গলজনক দুটি তিথি। এরপর 33 নম্বর প্রশ্ন। হরিদাস কোন গ্রামে অবতীর্ণ হয়েছিলেন? উত্তর হবে বুড়হন গ্রামে। এরপর হরিবাসর কথার অর্থ কী? হরিবাসর কথার অর্থ হলো একাদশী ব্রত। এরপর 35 নম্বর প্রশ্ন। গৌরাঙ্গ মহাপ্রভু দশাক্ষর মন্ত্রে দীক্ষা নেন কার কাছে? উত্তর হবে ঈশ্বরপুরীর কাছে। ঈশ্বরপুরীর কাছে কিন্তু তিনি দশাক্ষর মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছেই দীক্ষা নিয়েছিলেন। এটি কিন্তু আমাদের জেনে রাখা দরকার। এরপর পরের প্রশ্ন 36 নম্বর প্রশ্ন। ফুল্লরার বারমাসা কোন মাস দিয়ে শুরু হয়েছে? উত্তর হবে বৈশাখ মাস। এই প্রশ্নটি কিন্তু আমাদের চণ্ডীমঙ্গলের প্রশ্ন, ব্যাদখণ্ড থেকে বা আখেটিক খণ্ড থেকে। ফুল্লরার বারমাসা দিয়ে শুরু হয়েছে আমাদের বৈশাখ মাসে, তার বারমাসা দিয়ে শুরু হয়েছে। এরপরে আরেকটি প্রশ্ন নেওয়া হয়েছে হরিদত্তের বেটা হই জয় দত্তের নাতি। হরিদত্তের বেটা হই জয় দত্তের নাতি, এখানে কার কথা বলা হয়েছে? এখানে ভারদত্তের কথা বলা হয়েছে। ভারদত্ত হলো একটা খল চরিত্র, এই খল চরিত্রর কথা এখানে বলা হয়েছে। এরপর হলো আমরা এবার দেখিনি 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে একে সতীনের জ্বালা কত সহে অবলা। এখানে কার কথা বলা হয়েছে? এখানে দেবী চণ্ডীর কথা বলা হয়েছে। এই লাইনটিতে বা এই লাইনটি পাঠ করলে আমাদের হয়তো ফুল্লরার কথা মনে আসে, কিন্তু ফুল্লরা কখনোই উত্তর হবে না, উত্তরটি হবে দেবী চণ্ডী। এখানে দেবখণ্ড বর্ণনায় এই লাইনটি রয়েছে। এরপর 39 নম্বর প্রশ্ন। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, এটি মাধবকুড়ি থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে। মাধবকুড়ি থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন
যে কিছু প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমি দিয়েছি মাধ্যকরী থেকে, প্রত্যেকে কিন্তু প্রশ্নগুলো খাতায় নোট করে নেবে বা মন দিয়ে দেখে নাও, হয়তো এখান থেকে প্রশ্ন কমন পেতে পারো। দেখে নিই প্রশ্নটি। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, এখানে পদটি কার রচনা? পদটি হলো চণ্ডীদাসের রচনা। এটি প্রেমের তুলনা, যে পদটি রয়েছে প্রেমের তুলনা, তার অংশ হলো এই লাইনটি। এরপর শীতের উর্নিপ্রিয়া গ্রীষ্মের বাউ, এই পদটির পদকর্তাকে, এই পদটির পদকর্তা হলেন বিদ্যাপতি এবং এটি ভাবোল্লাস পর্যায়ের একটা পদ। এরপর 41 নাম্বার প্রশ্ন। কালহান্তরিতা পদটি কার রচনা? উত্তর হবে রামানন্দ রায়। আমরা এগুলো সিলেবাসে পেয়ে থাকি, কিন্তু তবুও আমরা হয়তো অনেকে এটা ভুল করে অন্য কিছু করে থাকি বা বুঝতে পারি না কোনটি প্রশ্ন হবে, তাই বা বুঝতে পারি না হয়তো উত্তরটি কী হবে, তাই আমি এই প্রশ্নটি কিন্তু দিয়ে দিয়েছি। এরপর 42 নাম্বার প্রশ্ন। গোপরা জননী নন্দের গৃহিণী, এখানে কার কথা বলা হয়েছে? এখানে যশোদার কথা বলা হয়েছে এবং এটি হলো জ্ঞানদাসের একটা পদ, পদটির নাম জননীর প্রতি শ্রীরাধা। এরপর 43 নাম্বার প্রশ্ন। শ্রী গৌরচন্দ্র বৈষ্ণব পদে ভণিতাংশটি হলো ড্যাশ, অর্থাৎ আমাদের যে গোবিন্দ দাসের যে পদটি রয়েছে শ্রী গৌরচন্দ্র, এখানে একটা ভণিতাল অংশ রয়েছে, সেই ভণিতা অংশটি কি? প্রশ্ন, এটি হলো প্রশ্ন এবং উত্তর হবে বঞ্চিত গোবিন্দ দাস। এরপর 44 নাম্বার প্রশ্ন। অভাগিনীর আক্ষেপ, এই পদটির পদকর্তাকে? উত্তর হবে জ্ঞানদাস। তারপরের তথ্য, বলরাম দাসের কোন পদটি আমাদের পাঠ্য হিসেবে রয়েছে বা আমাদের সিলেবাসে রয়েছে? উত্তর হবে গোষ্ঠযাত্রা। তারপর মেঘনাদবধ কাব্যে চতুর্থ স্বর্গের নাম কি? অশোকবন। আমরা প্রত্যেকেই জানি যে মেঘনাদবধ কাব্যে যে চতুর্থ স্বর্গ, টোটাল 9টি স্বর্গ আছে এখানে, চতুর্থ স্বর্গটি আমাদের পাঠ্য এবং এখানে একটা নামকরণ যদি হয় বা স্বর্গের নামকরণ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে সেটি হবে অশোকবন। তারপর নমি আমি কবিগুরু তব পদাম্বুজে, এখানে কবিগুরু কাকে বলা হয়েছে? উত্তর হবে বাল্মীকি মুনিকে, অর্থাৎ বাল্মীকি মুনির পায়ে প্রণাম জানিয়েই কিন্তু তিনি চতুর্থ স্বর্গ রচনা করেছেন। তারপর 48 নাম্বার প্রশ্ন। আহামরি সুবর্ণ দেউটি, সুবর্ণ দেউটি কাকে বলা হয়েছে? উত্তর হবে শর্মা। শর্মা হলো বিভীষণের স্ত্রী। আমরা দেখি লঙ্কায় যখন সীতাকে হরণ করে নিয়ে যায় তখন সীতার পাশে বসে শর্মা গল্প বলেছে বা গল্প করেছে। এখানে শর্মাকে সুবর্ণ দেউটি বলা হয়েছে এবং শর্মা হলো বিভীষণের স্ত্রী। এরপর 39 নাম্বার প্রশ্ন। কুরঙ্গিনী সঙ্গে সঙ্গে রঙ্গে নাচিতাম বনে, কে? কুরঙ্গিনী হলো হরিণী এবং এই লাইনটি বলেছে সীতা। সীতা কুরঙ্গিনী অর্থাৎ হরিণীর সঙ্গে নাচতেন। এরপর 50 নাম্বার। দেবদত্ত নরত্রাস কাকে বলা হয়েছে? অর্থাৎ দেবদত্তের ত্রাস, দেবদত্ত এবং মানুষের যে ভয় কাকে বলা হয়েছে? অ্যান্সার হলো কুম্ভকর্ণকে। আমরা কিন্তু এটা ইন্দ্রজিৎ বলে অনেকেই ভুল করি, কিন্তু ইন্দ্রজিৎ হবে না, উত্তরটা হবে কুম্ভকর্ণ। এবং এই লাইনটি কিন্তু রয়েছে মেঘনাদবধ কাব্যে চতুর্থ স্বর্গের প্রথম দিকে এই লাইনটি রয়েছে। এরপর 51 নাম্বার প্রশ্ন। আমরা এবার রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের কিছু প্রশ্নোত্তর দেখব, তারপর অন্যান্য যে কাব্যগ্রন্থগুলো রয়েছে কাব্য সঞ্চয়ন, কবিতা সঞ্চয়ন, সেগুলো থেকেও প্রশ্ন তুলে ধরেছি। দেখিনি বলাকা কাব্যের প্রশ্নগুলো। বলাকা কাব্যের কোন সংখ্যক কবিতার শিরোনাম মাধবী? আমি এর আগের ক্লাসে কিন্তু শিরোনাম এবং কবিতা কোন সংখ্যক কত সালে প্রকাশিত হয় সেই সংক্রান্ত কিন্তু একটি আলোচনা ক্লাস ইউটিউবে আপলোড করে দিয়েছি, যারা দেখোনি তারা এখনই দেখে নাও। এবং এখানে যে প্রশ্নটি হলো বলাকা কাব্যের কোন সংখ্যক কবিতার শিরোনাম ছিল মাধবী? উত্তর হবে 14 সংখ্যক কবিতা। এরপরের 52 নাম্বার প্রশ্ন। হে সম্রাট তাই তব শঙ্কিত হৃদয়, রবীন্দ্রনাথ এখানে সম্রাট বলতে কাকে বুঝিয়েছেন? উত্তর হবে শাহজাহানকে এবং এটি বলাকা কাব্যের 7 সংখ্যক কবিতা। এরপর যাও ভাই একবার মুছাতে আখি তার, এখানে কার আবেদন? অর্থাৎ এই যে আবেদনটি এটা কার আবেদন? এটি হলো যক্ষের আবেদন, অর্থাৎ আমাদের যে যক্ষের নিবেদন যে কবিতাটি রয়েছে সেখানে যক্ষের একান্ত নিবেদন হলো এটি। এরপর
একাকী আসিত হলো কিসের মতো? সাহসিকা অপ্সরার মতো। এটি চম্পা কবিতার লাইন একটি। একাকী আসিত হলো বলতে চম্পা এসেছে সাহসিকা অপ্সরার মতো। এরপর সুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ শ্রেষ্ঠ কোন কবিতার অংশ? এটি হলো দুঃখবাদী কবিতার অংশ। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। আমরা অনেকেই লাইনটা হয়তো পড়েছি, কিন্তু কবিতাটি কোন কাব্যগ্রন্থের এবং কবিতার নাম সেটা হয়তো অনেকেই জানি না, তাই আমি এই প্রশ্নটি আলোচনা করে দিলাম। এরপর ভাই হয়ে ভাইয়ে পেটে, এখানে দুই ভাই কে কে? দুই ভাই হলো নেহাই ও হাতুড়ি। অর্থাৎ লোহার ব্যথা যে কবিতা, সেখানে নেহাই এবং হাতুড়ি কর্মকারের ছলনায় একে অপরকে পিটে, তাই বলেছে ভাই হয়ে ভাইয়ে পেটে। এরপর 57 নম্বর প্রশ্ন, কোন কবিতার প্রথম লাইনে বন্ধু শব্দটি রয়েছে? অর্থাৎ আমাদের যে কবিতাগুলো রয়েছে, কাব্যগ্রন্থের যে কবিতাগুলো, সেখানে কোন কবিতার শুরুতেই বন্ধু দিয়ে শুরু হয়েছে? উত্তর হলো যতীন্দ্রনাথ সেনগুপ্তের চির বৈশাখ কবিতার প্রথমেই বন্ধু দিয়ে শুরু করা হয়েছে। এরপর 58 নম্বর প্রশ্ন, কুলপালকের তৃতীয় কন্যার বয়স কত? আমরা এবার চলে যাই সরাসরি নাটকে। প্রথমেই কুলিনকুল সর্বস্ব যে নাটকটি রয়েছে, সেখান থেকে এই প্রশ্নটি। কুলিনকুল সর্বস্ব রামনারায়ণ তর্করত্নের একটা উল্লেখযোগ্য সামাজিক নাটক। এখান থেকে আমি কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তবে এখানে যে প্রশ্নটি হলো সেটি কুলপালকের যে 4টে কন্যা ছিল, তার মধ্যে তৃতীয় কন্যার বয়স হলো 25 বছর। এরপর 58 নম্বর প্রশ্ন হয়ে গেল। 59 নম্বর প্রশ্ন, আজ পিতাকে দর্শন করে সে কৃতার্থ, এখানে কার কথা বলা হয়েছে? এখানে উত্তম বলে একটি ছেলের কথা বলা হয়েছে, যে তার পিতাকে অনেক দিন পর সে প্রথম দেখে, অর্থাৎ তার বাবাকে সে জন্ম থেকে কোনোদিন দেখেনি, অর্থাৎ জ্ঞান হবার পর প্রথম তার বাবাকে সে সামনে থেকে দেখেছিল, তাই সে বলেছে আজ পিতাকে দর্শন করে সে কৃতার্থ। এরপর 60 নম্বর প্রশ্ন, কুলপালকের কন্যাদের বিবাহের দিন হিসেবে গ্রহাচার্য কোন দিনের কথা বলেছিল? অর্থাৎ কোন সুদিনের কথা গ্রহাচার্য উল্লেখ করেছিল? উত্তর হবে 29শে বৈশাখ। অর্থাৎ 29শে বৈশাখ বিয়ের দিন হিসেবে গ্রহাচার্য শুভ দিন বলেছিলেন। এরপর সেই ষষ্ঠীর বৎস, এই ষষ্ঠী বৎসরের পদার্পণ করিয়াছে। এখানে ষষ্ঠীর বৎস বলতে বিয়ের জন্য কুলীন পাত্রের কথা বলা হয়েছে, এবং বিবাহের পাত্রের বয়স হলো 60 বছর। অর্থাৎ ষষ্ঠীর বৎস মানে মা ষষ্ঠীর সন্তান, সে এই বছর 60 বছরে পড়েছে। এরপর পরের প্রশ্ন, কুলকামিনীগণের আচার ব্যবহার নাটকের কোন অঙ্কে রয়েছে? কুলিনকুল সর্বস্ব আমরা দেখি, এখানে কুলকামিনী যারা রয়েছে তাদের আচার, স্ত্রী আচার এবং ব্যবহার রয়েছে, এবং সেটি রয়েছে তৃতীয় অঙ্কে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং চতুর্থ অঙ্কে মেয়েদের বিবাহ হয়। এরপর আমরা দেখিনি 63 নম্বর প্রশ্ন। এরপর কৃষ্ণকুমারী নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছে? কৃষ্ণকুমারী কিন্তু মাইকেল মধুসূদন দত্তের একটি অন্যতম ঐতিহাসিক নাটক। নাটকটিতে আমরা ইতিহাসের ভাবধারা লক্ষ্য করলেও এখানে কিন্তু তৎকালীন সমাজের কিছু নিয়ম নীতির কথা উঠে আসে। কৃষ্ণকুমারী নাটকটি মাইকেল মধুসূদন দত্ত কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে উৎসর্গ করেছেন। এরপর 64 নম্বর প্রশ্ন, কৃষ্ণকুমারীকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন কে? কৃষ্ণকুমারীকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন দুজন রাজা, তারা হলেন জগৎ সিংহ এবং মান সিংহ। এরপর আমরা দেখি মারিচ রাক্ষসের দশা ঘটল। প্রশ্নটি হলো আমার দেখি মারিচ রাক্ষসের দশা ঘটল, এখানে কার কথা বলা হয়েছে? এখানে বলেন্দ্র সিংহের কথা বলা হয়েছে, যিনি উদয়পুরের রাজভ্রাতা। এই নাটকটি কিন্তু আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়া উচিত, কারণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আমি সম্ভাব্য কিছু প্রশ্ন তুলে ধরলাম। এরপর পরের প্রশ্ন হলো, আমি সম্প্রতি অ্যাটর্নি হয়েছি, এখানে
কার কথা বলা হয়েছে? এখানে রমেশের কথা বলা হয়েছে। আমরা জানি এটি প্রফুল্ল নাটকের একটি উল্লেখযোগ্য সংলাপ এবং এটি এখানে সম্প্রতি অ্যাটর্নি হয়েছে রমেশ। এরপর 66 নাম্বার প্রশ্ন, ব্যাংক বাতি জ্বেলেছে, এখানে কোন ব্যাংকের কথা বলা হয়েছে? এখানে ইউনিয়ন ব্যাংকের কথা বলা হয়েছে, যে ব্যাংকে যোগেশ তার সমস্ত সম্পদ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সমস্ত কিছুই রেখেছিল, সেই ব্যাংক ফেল হয়েছিল। এরপর পরের প্রশ্ন, প্রফুল্লের মৃত্যু হয় কোন অঙ্কের কোন দৃশ্যে? অর্থাৎ প্রফুল্ল নাটকের আমরা দেখি প্রফুল্ল মারা গেছে, তার মৃত্যু হয় কোন অঙ্কের কোন গর্ভাঙ্কে? উত্তর হবে পঞ্চম অঙ্কে চতুর্থ গর্ভাঙ্কে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর 68 নাম্বার প্রশ্ন, সুরেশ গ্রেপ্তার হয়। সুরেশকে আমরা দেখেছি মাকড়ি চোরের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে গ্রেপ্তার হয় দ্বিতীয় অঙ্কের চতুর্থ গর্ভাঙ্কে, তার সাজা হয়েছে। এরপর এখন আমার সপ্ত কুমারিকা গাথা পাঠের সময়, এখানে কার কথা বলা হয়েছে? এখানে মহাপঞ্চকের কথা বলা হয়েছে। এটি অচলায়তন নাটকের একটি অন্যতম সংলাপ। এরপর পঞ্চক কতগুলি আচমন বিধি শিখেছিল? অ্যান্সার 5টি প্রকরণ সে শিখেছিল আচরণ বিধির। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 71 নাম্বার প্রশ্ন, মহাময়ূরী দেবীর পূজা হয় কোন বারে? আমরা দেখেছি অচলায়তনে কিন্তু অনেকগুলো সংস্কার রয়েছে যেগুলো প্রাচীন সংস্কার, যেমন একজোটা দেবীর পুজো, মহাময়ূরী দেবীর পুজো, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। কাকিনী সরোবরের যে নজিত কোণে সাপের খোলস দিয়ে পুজো, এগুলো কিন্তু সমস্তটা সংস্কার, এগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। আমাদের এখানে প্রশ্ন হলো মহাময়ূরী দেবীর পুজো হয় শনিবারে। এরপরের তথ্য, উত্তরের জানলাটি কত বছর কেউ খোলেনি? এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, প্রশ্নটি আসতেই পারে, কারণ এই প্রশ্নটি আমাদের এটি দিয়েই কিন্তু নাটকের ক্লাইম্যাক্সের শুরু। এটি হলো 345 বছর। 345 বছর উত্তরে জানলাটি কেউ খোলেনি বা খোলার সাহস করেনি। 345 বছর পর জানলাটি খুলেছিল সুভদ্র। এরপর আমরা চাষ করি আনন্দে গানটি কে গেয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, এই গানটি আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি কবিতার বা ছড়ার আকারে, কিন্তু এই কবিতাটি রয়েছে বা এই গানটি রয়েছে অচলায়তন নাটকে এবং গানটি গিয়েছে প্রথম সোন পাংশু। এরপর দেখিনি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হলো, আচার্য আদিনপূর্ণকে কোথায় নির্বাসন করা হয়েছিল? উত্তর হবে দর্ভক পাড়ায়। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রক্তের জন্য আমার জিহা লক লক করছে, এই উক্তিটি কার? এই উক্তিটি হলো রাজপুরী নাটকের রাজা কৌশলরাজ প্রসেনজিতের স্ত্রী তথা রানীর কথা বলা হয়েছে। রাজপুরী একটি একাঙ্ক নাটক। এরপর রাজপুরী নাটকে কনিষ্ঠ রাজশেখরের কততম জন্মতিথি পালন করা হয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি, প্রত্যেকেই নোট করে রাখবে। উত্তরটি হবে তৃতীয়তম, অর্থাৎ 3 বছরের জন্মদিন বা জন্মতিথি পালন করা হয়েছে। এরপর 77 তথা 77 নাম্বার প্রশ্ন, আশ্রমের প্রথম হত্যা কাকে করা হয়েছিল? উত্তর হবে রানী। এখানে রানী বলতে কৌশলরাজ প্রসেনজিতের স্ত্রী রানীর কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন, তার নাম কাকলি, এখানে কার কথা বলা হয়েছে? এখানে কবিশেখরের স্ত্রীর কথা বলা হয়েছে। রাজার স্ত্রী তথা রানী, তার প্রেমিক ছিলেন কবিশেখর, কিন্তু তাদের বিয়ে হয়নি, তাই কবিশেখরের স্ত্রীকে ব্যঙ্গ করে কাকলি বলেছে। এরপরের 79 নাম্বার প্রশ্ন, চন্দ্রগুপ্ত সেলুকাসের কাছে কতদিন ধরে যুদ্ধ কৌশল শিখছিলেন? উত্তরটা হবে মাসাবধি, অর্থাৎ 1 মাসের অধিক সময় ধরে। এরপর 80 নাম্বার প্রশ্ন, আমি মহারাজ নন্দের মন্ত্রী, এখানে কে? এখানে কাত্যায়নের কথা বলা হয়েছে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এরপর 81 নাম্বার প্রশ্ন, সেকান্দার শাহের মৃত্যু হয়েছে কোন অঙ্কে? উত্তর হবে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে। তারপর 82 নাম্বার প্রশ্ন, বিবেক একটা কুসংস্কার, এখানে বক্তা হলেন চাণক্য। তারপর 83 নাম্বার প্রশ্ন,
মীর কাসেমের সময় পাটনার নাম কি ছিল? অ্যান্সার হবে আজিমাবাদ। এটি কিন্তু আমাদের প্রত্যেকেই মনে রাখা উচিত, কারণ আমাদের পাটনাতে পরীক্ষার সেন্টার বলা যায় না, পরীক্ষায় প্রশ্নটি আসতেই পারে। মীর কাসেমের সময় পাটনার নাম ছিল আজিমাবাদ। এরপর তুমি একদিন ভারতবর্ষের দ্বিতীয় নূরজাহান হইবে, এটি কে কাকে বলেছে? অ্যান্সার গুরগান খাঁ দলনী বেগমকে বলেছে। এরা কিন্তু সম্পর্কে ভাই বোন। সে গুরগান খাঁ সে দলনী বেগমকে কথা বলেছে। এরপর 85 নম্বর প্রশ্ন, চন্দ্রশেখরের গুরুর নাম কি? উত্তর হবে রামানন্দ স্বামী। তারপর 86 নম্বর প্রশ্ন, দলনী বেগমের মৃত্যু ঘটে কিভাবে? উত্তর হয় বিষ পানে, অর্থাৎ বিষ পানের দ্বারা তার মৃত্যু হয়। এরপর দেখে নিই আমরা 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে বঙ্কিমচন্দ্র বাংলার শেষ রাজা কাকে বলেছেন? উত্তর হবে মীর কাসিমকে। তারপরের প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, শৈবালিনীকে অপহরণ করেছিল কে? অ্যান্সার হবে ফস্টর। ফস্টর বলে একটা চরিত্র রয়েছে যে শৈবালিনীকে অপহরণ করেছিল। এরপরের প্রশ্ন, বিমলা নিখিলেশের চিঠিগুলি কোথায় রাখতেন? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে চন্দন কাঠের বাক্সে রাখতেন। এরপর 90 নম্বর প্রশ্ন, ওর ওই লম্বা গড়নটাই আমাকে মুগ্ধ করে, কার? উত্তর হবে বিমলার। বিমলার লম্বা গড়নটি নিখিলেশকে মুগ্ধ করেছিল। এরপর সবটা নিয়েই আমার আঁচলে বাঁধলুম, এখানে কি নেওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে 20টি গিনি ভর্তি মোড়ক। এরপর 92 তথা 92 নম্বর প্রশ্ন, ডাকাতের দল কত টাকা লুটেছিল? উত্তর হবে 6000 টাকা। 6000 টাকা ডাকাতের দল লুট করে নিয়ে গিয়েছিল। এটি কিন্তু দত্তা উপন্যাসের লাইন। এরপর হলো গণদেবতা উপন্যাসটি পত্রিকায় কি নামে প্রকাশিত হয়েছিল? অ্যান্সার হবে চণ্ডী মণ্ডপ, অর্থাৎ এর প্রথম নাম ছিল চণ্ডী মণ্ডপ। যখন উপন্যাসটি পত্রিকায় প্রকাশিত হয় তখন তার নাম ছিল চণ্ডী মণ্ডপ। এরপর 94 নম্বর প্রশ্ন, শিবকালীপুরের মানুষকে কোন নদী পার হয়ে স্টেশনে যেতে হয়? উত্তর হবে ময়ূরাক্ষী নদী। এটি গণদেবতা উপন্যাসের লাইন। শিবকালীপুর গ্রামের মানুষজন ময়ূরাক্ষী নদী পার হয়েই স্টেশনে যায়। এরপর নিজের সম্পদ বাড়াতে চুরির পথ অবলম্বন করেন কে? শ্রীহরি। শ্রীহরি কিন্তু চুরির পথ অবলম্বন করেছিল নিজের সম্পত্তি বাড়ানোর জন্য। তারপর ছিরুপাল থানায় কত টাকা ঘুষ দিয়েছিল? উত্তরটা হবে 50 টাকা। এটিও গণদেবতা উপন্যাসের লাইন। এরপর শিবকালীপুরের ডাক্তার কে ছিলেন? উত্তর জগন্নাথ ঘোষ। আমরা প্রত্যেকেই উত্তরটা জানি, জগন্নাথ ঘোষ ছিলেন শিবপুরের ডাক্তার। এরপরের প্রশ্ন, রবি শস্যের কল্যাণ কামনায় কোন পূজা করা হয়? অ্যান্সার হবে ইতু লক্ষ্মীর পুজো করা হয় রবি শস্যের কল্যাণ কামনায়, অর্থাৎ রবি যে ফসলটা হয় সেই ফসল যাতে ভালোভাবে হয় এবং ফসল যাতে ভালো হয় তার জন্য ইতু লক্ষ্মীর ব্রত পুজো করা হয়। এরপর দেখে নিই আমরা পরের প্রশ্ন, অর্থাৎ 99 নম্বর প্রশ্ন, আরণ্যক উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? আমরা প্রত্যেকে জানি এটি হলো 1939 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, পুণ্যাহ উৎসব কোথায় হয় বা কখন হয়? জঙ্গলমহলে হয় এবং জঙ্গলমহলের আষাঢ় মাসের প্রথমেই এই উৎসবটি হয়। তারপর জঙ্গলমহলের কোথায় হোলির মেলা হতো? অ্যান্সার হবে করারি 3 টাঙ্গাই। তারপর বুনো মহিষের দেবতার নাম কি ছিল? উত্তর হবে টাঁড়বারো। টাঁড়বারো ছিল বুনো মহিষের দেবতার নাম। পরের প্রশ্ন, নৃত্যশিল্পী ধাতুরিয়ার বয়স কত ছিল? উত্তর হবে 12 থেকে 13 বছর বয়স হবে। তারপর দব্রুপান্না বীরবর্দীর নাতির মেয়ের নাম কি? উত্তর হবে ভানুমতি, যার বয়স 16 থেকে 17। এই ভানুমতিকে পরবর্তীকালে বিয়ে করার জন্য ইচ্ছে প্রকাশ করেছিলেন সত্যচরণ ওরফে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপর পরের প্রশ্ন, সত্যচরণকে জঙ্গলমহলের ম্যানেজারের পদে চাকরি দিয়েছিলেন কে?
উত্তর হবে তার বন্ধু অবিনাশ। অবিনাশ হলো তার বন্ধু, তার হোস্টেল লাইফের বন্ধু হলো অবিনাশ। তারপরের প্রশ্ন, কোন উপন্যাসে অতীশ দীপঙ্করের কথা রয়েছে? উত্তর হবে তুমি সন্ধ্যার মেঘ। এটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি অন্যতম উপন্যাস। উপন্যাসটি 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এখানে অতীশ দীপঙ্করের কথা রয়েছে। তারপর 107 নম্বর প্রশ্ন, শর্মিষ্ঠা নাটকটি প্রথম কোথায় অভিনীত হয়েছিল? উত্তর হবে 1859 খ্রিস্টাব্দে বেলগাছিয়া নাট্যমঞ্চে প্রথম অভিনয় হয়। এরপরের তথ্য 108, মাইকেল মধুসূদন দত্ত কোন রচনায় প্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেছেন? সঠিক উত্তর হবে পদ্মাবতী নাটকে। পদ্মাবতী নাটকে প্রথম তিনি অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেছেন। তারপর পদ্মাবতী নাটকের বিষয় গৃহীত হয়েছে কোথা থেকে? উত্তর হবে গ্রিক পুরাণের অ্যাপল অফ ডিসকর্ড থেকে। এরপরের প্রশ্ন 110, বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। উত্তরটি হবে কপালকুণ্ডলা, যেখানে নবকুমার এবং কপালকুণ্ডলার পরিচয় আমরা পাই। পরের প্রশ্ন, নবকুমারের প্রথম পত্নীর নাম কি ছিল? উত্তর হবে মতি দেবী বা লুৎফাউন্নেসা। তিনি ছিলেন নবকুমারের প্রথম পত্নী। এরপর 112 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম গানটি প্রথম কোন উপন্যাসে গাওয়া হয়েছিল? উত্তর হবে আনন্দমঠ উপন্যাসে প্রথম এই গানটি গাওয়া হয়। আনন্দমঠ উপন্যাসটি 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এরপর 113 নম্বর প্রশ্ন, বিষবৃক্ষ উপন্যাসে কোন বৈষ্ণব পদকর্তার কথা রয়েছে? উত্তর হবে জয়দেবের। এবং সবশেষে আমরা দেখেছি জয়দেবের পদ রয়েছে সারগারলা খণ্ডনম মামশিরশ্রী মণ্ডনম দেহপদবল্লভ মোদারম। এই দেহিপদবল্লভ মোদারম এই লাইনটি বলা হয় শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে এই লাইনটি লিখেছেন। এরপর নগেন্দ্রের বয়স কত? উত্তর হবে 30 বছর বয়স। এটি কিন্তু বিষবৃক্ষের উপন্যাসের প্রশ্ন। তারপর কুন্দ নন্দিনীর বাড়ি ছিল ঝুমঝুমপুরে। তারপর মুক্তধারা নাটকের পূর্ব নাম ছিল পথ। এরপরের প্রশ্ন, মুক্তধারা নাটকে উত্তরকূটের বাণ বেঁধেছিলেন যন্ত্ররাজ বিভূতি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নটা এসে থাকে উত্তরকূটের বাণ কে বেঁধেছিল? উত্তর হবে যন্ত্ররাজ বিভূতি। এরপর 118 নম্বর প্রশ্ন, ডাকঘর নাটকে মোট কতগুলো দৃশ্য রয়েছে? উত্তর হবে 3টি। তারপর 119 নম্বর প্রশ্ন, ছেলে খ্যাপা বা সর্দার কাকে বলা হয়েছে? অর্থাৎ ডাকঘর নাটকে কিন্তু এই ছেলে খ্যাপানোর কথাটা রয়েছে এবং ছেলে খ্যাপা বা সর্দার বলা হয়েছে ঠাকুরদাকে। অমল যাকে ঠাকুরদা বলতো। এরপরের, দইওয়ালার বাড়ি ছিল 5 মুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর তীরে। এই প্রশ্নটি আসে দইওয়ালার বাড়ি কোথায় ছিল? উত্তর হবে 5 মুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর তীরে। তারপরে 121 নাম্বার, চোখের বালি উপন্যাসে চড়িভাতি করতে কোথায় গিয়েছিল? অর্থাৎ মহেন্দ্র, বিনোদিনী, বিহারী, আশা এরা চড়িভাতি করতে কোথায় গিয়েছিল? উত্তর হবে দমদমের বাগান বাড়িতে। এরপরের প্রশ্ন, চিত্রা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে 1896 খ্রিস্টাব্দে। তারপর 123 নম্বর প্রশ্ন, কঙ্কাল গল্পে কঙ্কাল শ্মশানের বুকে ঘুরে বেরিয়েছে কত বছর? উত্তর হবে 35টি বছর সে ঘুরে বেরিয়েছে। এরপর 124 নম্বর প্রশ্ন, ও আমাদের ডাক্তারবাবুর কন্যা, এখানে কার কথা বলা হয়েছে? এখানে রবীন্দ্রনাথের নিশীথে ছোট গল্পের একটি অন্যতম চরিত্র মনোরমার কথা বলা হয়েছে। পরের 125 নম্বর প্রশ্ন, কাদম্বিনীর মৃত্যু হয় কোন মাসে? জীবিত ও মৃত ছোট গল্পের একটা অন্যতম লাইন। এখানে কাদম্বিনীর মৃত্যু হয়েছিল শ্রাবণ মাসের রাত্রে। তারপর জীবিত ও মৃত গল্পে মোট কতগুলি পরিচ্ছেদ রয়েছে? এই প্রশ্নটি কিন্তু আসার খুব সম্ভাবনা রয়েছে, কারণ রবীন্দ্রনাথের গল্প থেকে মোট পরিচ্ছদ সংখ্যা নিয়ে একটা প্রশ্ন কিন্তু আসবেই। এরপরের প্রশ্ন, কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন কে? উত্তর হবে পোস্টমাস্টার। এরপরের প্রশ্ন, রহমত দেশে যায় কখন দেশে যায়? উত্তর হবে প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি সময়ে সে নিজের দেশে যায়।
তারপর পুত্র পত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। কে কাকে? এটি ছুটি গল্পের অংশ। ফটিক তার ভাই মাখনলালকে তার ছিপ, ঘুড়ি এবং লাটাই সমস্ত কিছুই পুত্র পত্রাদিক্রমে ভোগ দখলের অধিকার দিয়েছিল। এরপরের প্রশ্ন, যেন তিনি নিজে তারাপদর একটি প্রবীণা অভিভাবিকা। এখানে কার কথা বলা হয়েছে? এখানে চারু শশীর কথা বলা হয়েছে। চারু শশী হলো অতিথি গল্পের একটি অন্যতম চরিত্র। এখানে প্রবীণা অভিভাবিকা বলা হয়েছে চারু শশীকেই। আমরা মোট 130টি প্রশ্ন আলোচনা করলাম এবং প্রতিটি ইউনিট ধরেই এই প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে। আশা করি এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের অনেক উপকারে আসবে। প্রত্যেকেই একবার সমস্ত প্রশ্নগুলো চোখ বুলিয়ে নেবে। প্রত্যেকেই ভালোভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দিও। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। প্রত্যেকেই ভালোভাবে নিজের বেস্ট দেবার চেষ্টা করো। আজকের আলোচনাটি ভালো লাগলে প্রত্যেককে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।